তোদের সাহস অনেক বেড়ে গেছে তাই না? ওয়েট, দেখ আজকে তোদের কি করি। হ্যালো ম্যাডাম। গোলাম, জি ম্যাডাম। আমাকে ভার্সিটির কয়েকটা বখাটে ছেলে অনেক বিরক্ত করছে। আমি আসতেছি ম্যাডাম, আসতেছি। তুই আর কাউকে পাইলি না, তুই গোলামকে ফোন দিছিস কেন? তুই দেখ না গোলাম কি করে। কি আর করবে, ওদের হাতে মার খেয়ে ডিরেক্ট হসপিটাল যাবে। তুই গোলামকে চিনিস না। সেটা আবার কে রে? ওকে তো ঠিক চিনলাম না। গোলামকে একবার আসতে দে, তোদের এক একটার এমন অবস্থা করবে জীবনেও ভুলতে পারবি না। গোলাম, ওরাই আমাকে বিরক্ত করছিল। কি ব্যাপার ভাই, আপনারা আমার ম্যাডামকে ডিস্টার্ব করতেছেন কেন? আহারে, এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দুনিয়ার টাকার গোলাম নাটকের প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত যারা নিয়মিত দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে গল্পটি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি নতুন পর্বের জন্য দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। আর সেই কারণেই অনেক দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ষষ্ঠ পর্বের পর সপ্তম পর্বে আসলে কি ঘটতে চলেছে। গত কয়েকটি পর্ব প্রকাশের পর দর্শকদের মধ্যে যে আলোচনা, কৌতূহল এবং উত্তেজনা তৈরি হয়েছে তা সত্যি দেখার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে দর্শকরা নিজেদের মতামত প্রকাশ করছেন, গল্পের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছেন, আর কে সত্যের পথে আছে আর কে চক্রান্তের জাল বুনছে তা নিয়ে তর্ক বিতর্কেও জড়িয়ে পড়ছেন। আপনারা যারা শুরু থেকেই নাটকটি অনুসরণ করছেন, আশা করি ১ নম্বর পর্ব থেকে ৬ নম্বর পর্ব পর্যন্ত কোনো পর্বই মিস করেননি, কারণ গল্পের প্রতিটি অংশই পরবর্তী ঘটনার সঙ্গে গভীরভাবে জড়িত। একটি ছোট ঘটনা পরবর্তীতে বড় মোড় তৈরি করছে, আর সেই কারণেই প্রতিটি পর্বই গল্পের জন্য সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরা, নাটকটি আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানানো জরুরি, কারণ দর্শকদের মতামতই একটি নাটকের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। তাই যারা নিয়মিত এই নাটকটি দেখছেন তারা অবশ্যই নিজেদের মতামত জানাতে পারেন। এবার আসা যাক আজকের মূল আলোচনায়। দুনিয়ার টাকার গোলাম নাটকের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে একটি প্রশ্ন বারবার সামনে চলে আসে: রিশাদের পরিকল্পনা কি সত্যি সফল হতে চলেছে, নাকি শেষ মুহূর্তে এমন কিছু ঘটবে যা তার সাজানো পুরো খেলাটাই ভেঙে দেবে? কারণ এতদিন ধরে আমরা দেখেছি রিশাদ অত্যন্ত কৌশলের সঙ্গে নিজের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। সে সব কিছু এমনভাবে সাজাচ্ছে যাতে অন্যরা তার প্রকৃত উদ্দেশ্য বুঝতেই না পারে। বাইরে থেকে নিজেকে সহযোগী বা শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করলেও ভেতরে ভেতরে সে নিজের স্বার্থসিদ্ধির পথ তৈরি করে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, যতই নিখুঁতভাবে পরিকল্পনা করা হোক না কেন, সত্যকে চিরদিন আড়াল করে রাখা সম্ভব হয় না। আর এখানেই এসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফাতিমার চরিত্র, কারণ ফাতিমা এখনও অনেক বিষয় সম্পর্কে পুরো সত্য জানে না। সে এখনও বুঝতে পারেনি যে তার চারপাশে যা ঘটছে তার পেছনে আরও বড় একটি রহস্য লুকিয়ে আছে। অনেক ঘটনা তার চোখের সামনে ঘটলেও সেগুলোর প্রকৃত অর্থ সে এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ফাতিমা এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক। সে চারপাশের মানুষের আচরণ পর্যবেক্ষণ করছে, বিভিন্ন ঘটনার মধ্যে মিল খুঁজে বের করার চেষ্টা করছে এবং কিছু বিষয় নিয়ে তার মনে সন্দেহ তৈরি হতে শুরু করেছে। আর সেই কারণেই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ফাতিমা কি কোনোদিন জানতে পারবে যে নিজের অজান্তেই সে এমন কিছু কাগজে স্বাক্ষর করেছে যার মাধ্যমে তার সমস্ত সম্পদ এবং ক্ষমতা অন্যের হাতে চলে যেতে পারে? সে কি বুঝতে পারবে যে যাকে বিশ্বাস করে নিজের পাশে দাঁড় করিয়েছিল সেই মানুষটিই তার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠছে? অন্যদিকে গোলামের বিষয়টিও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আমরা ইতোমধ্যেই দেখতে পেয়েছি তার অতীত ধীরে ধীরে বর্তমানের সঙ্গে মিশতে শুরু করেছে। অনেক কিছু সে ভুলে গেলেও কিছু কিছু মুহূর্তে তার পুরনো সত্তার আভাস স্পষ্ট হয়ে উঠছে। ফলে দর্শকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, গোলামের কি শেষ পর্যন্ত পুরো স্মৃতিশক্তি ফিরে আসবে? যদি ফিরে আসে তাহলে এতদিন ধরে লুকিয়ে থাকা সত্যগুলো একের পর এক প্রকাশ পাবে না তো? আর সবচেয়ে বড় বিপদে পড়েছে রিশাদ, কারণ এতদিন সে ভেবেছিল তার পরিকল্পনা কেউ ধরতে পারবে না, কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে তার বিপক্ষে যেতে শুরু করেছে। বিশেষ করে অফিসের কিছু পুরনো কর্মচারী গোলামকে দেখে চিনে ফেলেছে।
তারা বুঝতে পারছে যে এই সাধারণ মানুষটির সঙ্গে অতীতের কোনো গভীর সম্পর্ক রয়েছে, আর এই বিষয়টি ভবিষ্যতে রিশাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এবার যদি আমরা ষষ্ঠ পর্বের মূল ঘটনাগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাব গল্পটি সত্যি এক চরম উত্তেজনাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। এই পর্বে প্রথমবারের মতো রিশাদের আসল চরিত্র আরও স্পষ্টভাবে সামনে আসে। এতদিন সে নিজেকে ভদ্র, সহানুভূতিশীল এবং বিশ্বস্ত একজন মানুষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিল, কিন্তু বাস্তবে তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। সে খুব কৌশলে ফাতিমার আবেগকে ব্যবহার করে, ভালোবাসা, বিশ্বাস এবং ভবিষ্যতের নানা আশ্বাসের কথা বলে এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে ফাতিমা কোনো কিছু ভালোভাবে যাচাই করার সুযোগই পায় না। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে রিশাদ গুরুত্বপূর্ণ কাগজপত্রে তার স্বাক্ষর নিয়ে নেয়। ফাতিমা তখনও বুঝতে পারেনি যে এই একটি স্বাক্ষর ভবিষ্যতে কত বড় সমস্যার কারণ হতে পারে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই রিশাদের ভেতরে লুকিয়ে থাকা লোভী মানুষটির প্রকৃত চেহারা প্রকাশ পেতে শুরু করে। স্বাক্ষর পাওয়ার পর তার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। সে মনে মনে বিশ্বাস করতে শুরু করে যে এখন আর তাকে থামানোর মতো কেউ নেই। তার ধারণা ফাতিমার সম্পদ, কোম্পানির ক্ষমতা এবং পুরো নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাতের মুঠোয় চলে এসেছে। এই আত্মবিশ্বাস নিয়েই সে সরাসরি শাহজাদ চৌধুরীর অফিসে উপস্থিত হয়। অফিসে প্রবেশ করেই সে এমন আচরণ করতে শুরু করে যেন সবকিছুর মালিক এখন সে নিজেই। কর্মচারীদের সামনে নিজের ক্ষমতা প্রদর্শন করতে সে কোনো ধরনের দ্বিধা করে না, বরং সে প্রকাশ্যে নিজেকে প্রতিষ্ঠানের নতুন সিইও এবং প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু এখানেই সে থেমে থাকেনি। ক্ষমতা হাতে পাওয়ার পর তার প্রথম কাজ ছিল অফিসের পুরনো এবং বিশ্বস্ত মানুষদের সরিয়ে দেওয়া, কারণ সে খুব ভালো করেই জানে দীর্ঘদিন ধরে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তারা সহজে তার অন্যায় সিদ্ধান্ত মেনে নেবে না। এই কারণেই সে প্রতিষ্ঠানের একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ ম্যানেজারকে অপমানজনকভাবে পদাবন্নতি দেয়। যে মানুষটি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে তাকে এক মুহূর্তে সম্মানহানি করে নিজের ক্ষমতার প্রদর্শন করে রিশাদ। এরপর সে নিজের ঘনিষ্ঠ মানুষ রিনাকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেয়। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল রিশাদের একটি সুপরিকল্পিত পদক্ষেপ, কারণ সে চেয়েছিল প্রতিষ্ঠানের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এমন মানুষ থাকুক যারা তার কথার বাইরে কিছু ভাববে না। অফিসের সকল কর্মচারীর সামনে সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এখন থেকে এই প্রতিষ্ঠানে তার নিয়মই চূড়ান্ত নিয়ম। তার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি কর্মচারীদের নিজেদের মধ্যে আলোচনা করাও সে পছন্দ করে না। তার ভাষায় অফিসে কোনো ফিসফিসানি চলবে না, শুধু তার নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। এই কথাগুলোর মধ্য দিয়েই দর্শকরা বুঝতে পারে যে রিশাদ এখন শুধু সম্পদের লোভেই অন্ধ হয়ে যায়নি, বরং ক্ষমতার নেশাও তাকে পুরোপুরি গ্রাস করতে শুরু করেছে। কিন্তু গল্পের অন্য প্রান্তে তখন আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল, কারণ ফাতিমার ছোট মেয়েকে ঘিরে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে যা ভবিষ্যতের কাহিনীতে নতুন রহস্য এবং নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। আর সেখান থেকেই গল্পের পরবর্তী অধ্যায় আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে শুরু করে। বন্ধুরা, ষষ্ঠ পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ছোট্ট প্রিয়াকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন এবং রহস্যময় কিছু মুহূর্ত। কারণ গল্প যতই সামনে এগোচ্ছে ততই মনে হচ্ছে শিশুটির আচরণ যেন এমন কিছু সত্যের ইঙ্গিত দিচ্ছে যা বড়রা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। প্রিয়াকে আমরা বারবার এমন আচরণ করতে দেখেছি যা সাধারণ কোনো সম্পর্কের সীমার মধ্যে পড়ে না। গোলামকে দেখা মাত্রই সে ছুটে গিয়ে বাবা বলে জড়িয়ে ধরছে। শুধু তাই নয়, ঘুমের মাঝেও সে নিরাপত্তা খুঁজে নিচ্ছে গোলামের কাছেই, যেন তার অবচেতন মনও গোলামের মধ্যে এমন একজন মানুষকে খুঁজে পাচ্ছে যার সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। এই দৃশ্যগুলো শুধু আবেগঘন নয়, গল্পের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ শিশুরা অনেক সময় এমন কিছু অনুভব করতে পারে যা বড়রা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারে না। আর সেই কারণেই প্রিয়ার এই আচরণ ধীরে ধীরে আশেপাশের মানুষের মনেও প্রশ্ন তৈরি করতে শুরু করেছে। বিশেষ করে ঋতু বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রথম দিকে হয়তো সে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একের পর এক ঘটনা তাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সে লক্ষ্য করছে শুধু প্রিয়াই নয়,
গোলামের আচরণ এবং ফাতিমার পরিবারের সঙ্গে তার অদ্ভুত এক অদৃশ্য সম্পর্ক রয়েছে। ফলে ঋতুর মনে সন্দেহ তৈরি হতে শুরু করেছে যে গোলাম এবং ফাতিমার মধ্যে হয়তো অতীতে এমন কোনো সম্পর্ক ছিল যার কথা সে জানে না। হয়তো এমন কোনো ইতিহাস রয়েছে যা এখনও সবার কাছ থেকে লুকিয়ে আছে, আর এই সন্দেহ ভবিষ্যতে গল্পে নতুন জটিলতার জন্ম দিতে পারে। এদিকে এই পর্বে আমরা গোলামের ভিতরে লুকিয়ে থাকা প্রকৃত পরিচয়ের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেখতে পাই। এতদিন সবাই তাকে একজন সাধারণ, সরল এবং অসহায় মানুষ হিসাবে দেখলেও কিছু কিছু মুহূর্তে তার ভিতরের অন্য এক ব্যক্তিত্ব যেন হঠাৎ করেই সামনে চলে আসে। প্রথম ঘটনাটি ঘটে গোলামের বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে। সেখানে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য একজন মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু নানা কারণে মন্ত্রী সাহেব সেখানে যেতে রাজি হচ্ছিলেন না। ফলে আয়োজকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ঠিক সেই সময় ঘটনাক্রমে গোলামের উপস্থিতি পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়। মন্ত্রী সাহেবের ব্যক্তিগত সহকারী বা পিএস যখন গোলামকে দেখেন, তখন তার আচরণ মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। তিনি গোলামকে দেখে এমনভাবে সম্মান প্রদর্শন করেন যেন তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং অত্যন্ত প্রভাবশালী এবং পরিচিত একজন ব্যক্তি। আরও অবাক করার বিষয় হল তিনি তাকে শাহজাদ স্যার বলে সম্বোধন করেন। এই একটি মুহূর্তই চারপাশের সবাইকে বিস্মিত করে দেয়, কারণ যাকে সবাই একজন সাধারণ মানুষ মনে করছিল তাকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার ব্যক্তিগত সহকারী এত সম্মান কেন দিচ্ছে। আর ঘটনাটি এখানেই শেষ হয় না। গোলামের মাত্র একটি কথার পরই মন্ত্রী সাহেব অনুষ্ঠানটিতে যোগ দিতে সম্মতি জানান। যে কাজটি এতক্ষণ ধরে কেউ করতে পারেনি সেটি তিনি খুব সহজেই করে ফেলেন। ঋতু এবং তার বান্ধবী পুরো ঘটনাটি দেখে হতবাক হয়ে যায়। তাদের মনে প্রশ্ন জাগে, একজন সাধারণ কাজের মানুষ কিভাবে এমন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এত ঘনিষ্ঠ পরিচয় রাখে। এই প্রশ্নের উত্তর তখনও অজানা থেকে যায়, কিন্তু দর্শকদের কাছে এটি ছিল গোলামের আসল পরিচয়ের প্রথম বড় ইঙ্গিত। তবে পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণ অপেক্ষা করছিল একদম শেষ দৃশ্যে। ফাতিমার মায়ের অনুরোধে গোলাম যখন রিশাদের অফিসে দুপুরের খাবার পৌঁছে দিতে যায়, তখন সে হয়তো নিজেও বুঝতে পারেনি যে সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। অফিসে প্রবেশ করার পরই একের পর এক পুরনো কর্মচারীর চোখ তার দিকে পড়ে, আর তারপর যা ঘটে সেটি পুরো পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। কর্মচারীরা তাকে দেখেই হতবাক হয়ে যায়। তাদের মুখে বিস্ময়, আনন্দ এবং অবিশ্বাস একসঙ্গে ফুটে ওঠে।